হাই, আজকে তোদের সাথে কথা বলবো। হ্যাঁ, একেবারেই তোদের সাথে কথা বলবো। আজকে আমার সাথে যে আছে সে তোদেরই একজন, তোদেরই প্রতিনিধি। তোদের মতো করে তার সাথে কথা বলবো। এক্স্যাক্টলি আজকের আলোচনাটাতে তোদের কি সমস্যা, কিভাবে তোরা পড়াশুনো করবি, কিভাবে পড়াশুনো করতে হয়, কিভাবে তোদের মতো করে ও করেছে, এই সবটা নিয়ে কথা বলবো। সুতরাং একদম শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটাতে তোরা থাক। তোদের সাথেই আসলে কথা হবে, তোরা বুঝতে পারবি যে কথাটা শুধু ওর সাথে নয়, তোদের সাথেই হচ্ছে। আমি একটু পরিচয় করিয়ে দিই। ওর নাম অনিশ খাঁ। ও এবছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে, অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ও যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। উচ্চ মাধ্যমিকে ওর প্রাপ্ত নম্বর 461 এবং ম্যাথমেটিক্সে 99। তারপর যাদবপুর ইঞ্জিনিয়ারিং পড়া প্রায় 1 বছর ওর হতে চললো। তো সেই জায়গা থেকে ওর সমস্ত এক্সপেরিয়েন্স, কিভাবে ও পড়াশুনো করেছে উচ্চ মাধ্যমিকের আগে, কিভাবে উচ্চ মাধ্যমিকের পর করছে, কোন লাইফটা বেটার, আসলে উচ্চ মাধ্যমিকের আগের যে লাইফ সেটা কি বেটার, নাকি এই উচ্চ মাধ্যমিকের পরে কলেজ লাইফ সেটা বেটার, সেখানে অনেক আনন্দ, এই সব কিছু নিয়ে কথা বলবো এবং এক্স্যাক্টলি ওর স্ট্র্যাটেজি নিয়েও কথা বলবো। তো অনিশ, ওয়েলকাম টু এসওই বাংলা। প্রথমেই তোর সাথে যেটা বলার সেটা হচ্ছে, তোর সম্পূর্ণ যে কি করেছিস না করেছিস তার কিছুটা অংশ আমি বললাম, তুই আরেকটু বল। তো হ্যালো সবাইকে, আমি অনিশ খাঁ। তো স্যার যেমন বললেন যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো এবারেই আমি এইচএস দিয়েছি এবং এইচএসে আমার প্রাপ্ত নম্বর 463। স্যার যেমন বললেন ম্যাথসে 99। তো এই বিষয়ে বলতে গেলে মানে আমি ছোটবেলা থেকেই পড়াশোনাতে মানে ভালো বলা যেতে পারে, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম। তো সেখান থেকে এইচএস অবধি জার্নিটা যদি বলতে হয় তাহলে ওই স্কুলটা থেকে আমার বাড়ির অনেকটা দূরে থাকতো, তো সেখান দিয়ে আসা যাওয়া এই সমস্ত নিয়েই আর কি অনেক অসুবিধা থাকতো। তো সেই সব দিয়েই তারপর খেলাধুলা করতাম, মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল, পড়াশোনার খুব চাপ ছিল 11-12 দিকে গিয়ে। তো ওই সব নিয়েই আর কি জার্নি। তো জার্নি কি বিস্তারিত যদি বলতে হয় তাহলে 11 থেকে শুরু করি, তাই স্যার? 11 থেকে যদি শুরু করা যায়। তোর 11 থেকে শুরু করার আগে আমি একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে তুই বললি যে ফার্স্ট সেকেন্ড হতাম, পড়াশোনাতে ভালো ছিলাম। আমি বলছি যে কেন হতিস, মানে পড়াশোনাতে কেন ভালো ছিলিস? পড়াশোনাতে ভালো থাকার পিছনে আর কি বাবা মা বলতো যে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া, হ্যাঁ গাড়ি ঘোড়া চড়ে না, চাপা পড়ে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, ওই আর কি বলতো, তাই পড়াশোনা করতাম। মানে নিজের কোনো এরকম ছিল না, মানে বাবা মা বলতো তুই করতিস। বাবা মা বলছে শুরুর দিকে, তারপরে গিয়ে বুঝেছি যে না, এবার নিজেকে পড়তে হবে। আচ্ছা, মানে কেন বুঝলি নিজেকে পড়তে হবে? আর নিজেকে পড়তে হবে কারণ সমাজ তখন শিক্ষার খুবই অভাব, তো শিক্ষিত মানুষের দরকার আছে এবং নিজেকেও কিছু করতে হবে আর কি, মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তো সেই জন্য সবচেয়ে বেস্ট হয় আমার মনে হয়েছে পড়াশোনা করে এগিয়ে যাও। একেবারে মানে নিজের জন্য এবং অবশ্যই সোসাইটির জন্য আমাকে পড়াশোনাটা করাটা দরকার। তারপর গাড়ি ঘোড়া চড়বো না গাড়ি ঘোড়া চাপা পড়বো সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, নেক্সট তুই তোর জার্নি শুরু কর। ক্লাস 11 থেকে কিভাবে পড়তিস? ক্লাস 11-এই আমি ডিসাইড করি যে আমি ইঞ্জিনিয়ারিং করবো। আচ্ছা, এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবো। তো সেই জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যাচ নিয়ে ওখান থেকে আর কি প্রথমে পড়াশোনাটা শুরু করি জেইর জন্য। তারপরে ওই জন্য আমার বোর্ডসে খুব মানে ওই যে ক্লাস 11-এর যে বোর্ডসের সাবজেক্টগুলো ছিল, মানে যে সিলেবাসগুলো ছিল বাংলা ইংরাজি, ওগুলো একদম পড়িনি ক্লাস 11-এ। আর আমার বায়োলজিও ছিল, বায়োলজিকেও একদম গুরুত্ব দিইনি 11-এ। আর এমনি বোর্ডসের জন্য সেভাবে কিছু পড়াশোনা হয়নি। আর ওই তালগোল পাকিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি ওই 11-এর শুরুটাতে, মানে যেই খুঁজতে ওই করতে করতে যেই সিলেবাসের দিকে হয়নি, আর বোর্ডসেও খুব একটা ভালো রেজাল্ট হয়নি। তো 11টা ওইভাবে কেটে যায়। তো 12-এ গিয়ে ঠিক করি না, এবার পড়াশোনা করতে হবে, না হলে কোনো ভালো কলেজ ক্র্যাক হবে না, এন্ট্রান্স এক্সামিনেশন গুলো ক্র্যাক করতে পারবো না এবং বোর্ডসে খুব খারাপ নাম্বার আসে। মানে 11-এ ভালো পড়াশোনা না হওয়ার পিছনে কি শুধু ওই তালগোল পাকিয়ে যাওয়াটাই দায়ী, নাকি আরো কিছু কারণ ছিল, যে মাধ্যমিকের পর একটু টানা গজা? হ্যাঁ, মাধ্যমিকে আর কি একটু ভালো নাম্বার পেয়ে গেছিলাম, তো শুয়ে বসে কাটিয়ে দিতাম আর কি। আচ্ছা, মানে এবার আর না পড়লেই চলে যাবে। হ্যাঁ, ওরকম আর কি মনে হয়েছিল। আচ্ছা, তো মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে 2-3 মাস তো কোনো বই খুলিনি, জাস্ট ওই অফলাইনে টিউশন করতে যেতাম, ঘুরে আসতাম, মানে পড়াটাকে তখন ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারছি, ঘুরছি, এই ব্যাপার। ওই স্কুলেও যেতাম ঘুরতে,
আর প্র্যাকটিক্যাল আর আমাদের শুরুতে কিছু হতো না, তো ওইভাবে ক্যাশ ভাবে নিয়েছিলাম 11টাকে। মানে শুধু ঘুরেই কাটালি? হ্যাঁ 11টা ওইভাবেই কেটে গেছে। আচ্ছা, মানে ঘুরে আনন্দ করে তার সাথে আরো কিছু করে কাটিয়েছিস না শুধু ঘুরে আনন্দ করেই কাটিয়েছিস? আনন্দ করেই কাটিয়েছি। আচ্ছা, তো তারপর 12-এ কেন মনে হলো সিরিয়াস হওয়াটা দরকার? 12-এ ওই মনে হওয়ার পিছনে মোটিভেশন ছিল যে নিজেকে, ওই একই যেটা বললাম যে নিজেকে কিছু করতে হবে একেবারে। হ্যাঁ, কারণ 11টা তো 2 বছরটা প্রাইম টাইম। আমি মনে করি যে 11 আর 12-এ যেটা করবো সেটা আমার ফিউচার ডিসাইড করবে। একদম। তো 11টাকে যখন 1 বছর আমি ওয়েস্ট করলাম, তো 12-এ যদি মানে আমাকে 11টা কভার করতে হবে, 12টাকেও কভার না করলে আমি জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক আসবে না। তো ওই 12-এর শুরু থেকেই, এবং আমি একটা কথা বলতে গেলে যে ম্যাথসটাকে আমি খুব ভালোবেসে পড়ি শুরু থেকে। তো মানে ম্যাথস পড়িস না? পড়িস? হ্যাঁ ম্যাথস আচ্ছা পড়ি আর কি। যাই হোক, তো ম্যাথসে আমার কখনো মানে 5 থেকে যদি ধরি, মানে ছোটবেলাতে সবসময় ফুল মার্কস আসতো 5 থেকে ক্লাস 10 অবধি, ইনফ্যাক্ট মাধ্যমিকও আমার কখনো সবসময় মানে 100। মানে এটা কি তোকে টিচার চিনতে বলে দিয়ে দিত নাকি? না, হয়ে যেত। মাধ্যমিকে তো টিচার চিনতো না। তো যাই হোক, সেখানে আমি 11-এ পাই 65 এরকম কিছু একটা পাই 100-এ। তো সেখানে মনে হলো না, এটা না, এবার কামব্যাক দরকার। আরে বাস, মানে পুরো একদম কামব্যাকটা কার মতো? শাহরুখ খানের মতো? হ্যাঁ বলা যেতে পারে একদম। তো এই কামব্যাকটা দিতে হবে। এবং ম্যাথস আমার সবচেয়ে খারাপ লেগেছিল যে ম্যাথসে আমি কম পেয়েছি। এটা ইগো আমার বিশাল ভাবে হার্ট করেছিল। তো ম্যাথসটাকে আমার নাম্বার তুলতে হবে, এবং ম্যাথস নাম্বার তুলতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি সব নিয়ে একটা এইচএসে ধামাকাদার নাম্বার তুলতে হবে। এটা নিজের জন্য নাকি অন্য কারোর জন্য? না, নিজের জন্য। নিজের জন্য? হ্যাঁ, মানে অন্য কারো বলতে তুই ভাবছিস সেই তার জন্য হয়তো, এমনটা কিন্তু বলছি না, মানে বাবা মায়ের জন্য। হ্যাঁ, বাবা মায়ের জন্য আর কি। আচ্ছা, হ্যাঁ, তো করতে হবে। তো সেই 12-এ একদম শুরু থেকে একদম মানে পড়া শুরু করে রুটিন ওয়াইজ। এবং সেই 11-এ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে 11-এ আমি যে 65 পেয়েছি, আমি ওটা ফেল করতাম সিরিয়াসলি বলতে গেলে। এবং ওই 11-এ লাস্ট ফেল করার জায়গায় তুই 65টা পেলে কি হবে? ওটাই আমি বলছি। লাস্টে আমি 1 মাস যখন আমার এক্সাম আছে, মানে 1 মাস পরেই আমার 11-এর বোর্ড এক্সাম, তো তখন আমাকে ওই ম্যাথসের সিলেবাস কমপ্লিট করার জন্য তখন আমি ইউটিউবে সার্চ করতাম, যে একটা দিয়ে দিলাম যেমন ট্রিগনোমেট্রিক্যাল ইকুয়েশন WBCHSC বোর্ড ক্লাস 11। তো এইভাবে সার্চ করতে করতে আমি তখন এসওই বাংলা চ্যানেল এবং স্যারের খোঁজ পাই। তো সেটা আমার কাছে একটা হিডেন জেম ছিল। কোন স্যারের খোঁজ পাস? আপনার আমিনুর স্যারের খোঁজ। সেটা বল। তো ওটা আমার কাছে হিডেন জেম ছিল। তো ওই 1 মাসের মধ্যে, মানে তখন স্যার একটা হোয়াইট বোর্ড ছিল, ওই হোয়াইট বোর্ডে আর কি পড়াতে। তো সেই তখন ক্লাসগুলো দেখে ওই 1 মাসের মধ্যে সব কমপ্লিট করে তো হয়ে গিয়েছিল তখন ম্যাথসে, মানে পাসটা করতে পেরেছিলাম আর কি। তো ওই সাজেস্টিভ ওয়াইজ পড়ে। কিন্তু তুই তো বলি 65 পেয়েছিস, তাহলে তো পাস করার থেকেও ভালো না আমার মতে। মানে তোর কাছে সেটা ভালো নয়? আমি ম্যাথসটাকে একটু আচ্ছা বুঝতে পেরেছি। তুই অ্যাকচুয়ালি যদি এই গল্পটা না বলতিস তাহলে কিন্তু ওরা কি ভাবতে বলতো, তাহলে 65টা টুকে পেয়েছে না। ঠিক আছে, আমাদের স্কুলে যেভাবে এক্সামে গার্ড দিত, ভয়ঙ্কর ভাবে গার্ড দিত। মানে অন্য স্কুলে গিয়ে মাধ্যমিক এইচএস দিয়েছি মনে হচ্ছে ইজি গার্ড। আমাদের স্কুল কোথায়, পৃথিবীতে না মঙ্গল টঙ্গল? না, বাগনান হাই স্কুল। বাগনান হাই স্কুল, আচ্ছা। মানে এত ভালো গার্ড, ভয়ঙ্কর গার্ড। কিন্তু এখন তো ওয়েস্ট বেঙ্গলের কোন স্কুলে খুব বেশি গার্ড আমার যতদূর জানা। আমাদের দুটো বেঞ্চ ছাড়া বসাতো। আমার পিছনে দেবে আর্টস কে, তারপরে কমার্স, তারপরে আবার সায়েন্স। মানে ক্লাস টেস্ট এইভাবে হচ্ছে? হ্যাঁ, স্কুলেরই পরীক্ষা, স্কুলের টেস্ট। বাস, তো এইভাবে কোন স্কুল তো তাও এইটা মানছে বল? মানে বেশিরভাগ স্কুলে তো পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। না, আমাদের এরকম এতে চলে। আমাদের স্কুলের স্যাররাও গাইড করেছে। স্যাররা মানে ফ্রেন্ডের মতো। হেড স্যার এখনো রীতিমতো দেখা হলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে। তো সবাই মানে গাইড করেছে আমাদের স্কুলের টিচাররা। আচ্ছা, তারপর তোর এই 65 পাওয়া থেকে তোর ইগোতে প্রবলেম হওয়াতে তুই ঘুরে দাঁড়ালি, কামব্যাক করলি একদম। শাহরুখ, অনিশ খান হয়ে গেল শাহরুখ খান, ঠিক আছে? তো তারপর ওই 12-এ ওই আপনার একটা ব্যাচ নি। আচ্ছা, অনলাইনে আপনার মনে হয় ওটা ফার্স্ট ব্যাচ ছিল। তো ওই ব্যাচটা নিয়ে, ওই ব্যাচটা থেকে প্রথম থেকে পড়া শুরু করি। আপনি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছিলেন যে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং ক্লাস আপনার ওই ইউনিট টেস্টটা দিতে হবে। তো একটা ইউনিট কমপ্লিট হতো, আপনি টেস্ট নিতে, এবং একটা রুটিন ওয়াইজ খুব ভালোভাবে আমার সিলেবাসটা কমপ্লিট হয়ে গিয়েছিল। নভেম্বরের মধ্যে আমার প্রায় 80% সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল তখন, আমি টেস্ট এক্সামের আগে। হ্যাঁ,
তো ওই টেস্ট এক্সামটা দিই। টেস্ট এক্সামে প্রায় তখন মানে একটু ইমপ্রুভ হয়েছিল 11-এর থেকে, প্রায় 400-র গায়ে নাম্বার পেয়েছিলাম, 390 ওরকম। তো তারপরে ওই টেস্ট এক্সাম দেওয়ার পরে আমার জেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটে এসে গেল। হ্যাঁ, তো জেইর জন্য পড়তাম বলতে ফার্স্টে বোর্ডসটা আমি মনে করি যে জেইর জন্য বোর্ডসটা হচ্ছে বেসের ওপর আমাকে আরো প্র্যাকটিস করতে হবে, সেটাই হচ্ছে জেই, আর কিছু না, সিলেবাস তো একই। তো সেইভাবেই তো ওই আমার টেস্ট এক্সামের পর আমি পুরোপুরি জেইতে শিফট করি, কারণ এইদিকে আমার প্রায় 80% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে আমি তখন জেইতে শিফট করি জানুয়ারি অ্যাটেম্পটা দেওয়ার জন্য। তো ওই যে সিলেবাসটা আমার বেস রেডি ছিল, ওর ওপর প্রচুর প্র্যাকটিস করি। আচ্ছা। তো জেই মেন্সে পুরো একটা ডিফারেন্ট ভাবে এক্সাম হয়, মানে সিবিটি বেসড এক্সাম হয়, তো কম্পিউটার বেসড। তো তখন এক্সামটা মানে দিতে গিয়ে মানে ঘাবড়ে গেছি যে এইভাবে এক্সাম হয়। তো সেই এক্সামটা হয়েছিল 95% মধ্যে, খুব মানে ওতে কোনো ভালো কলেজ হবে না তখন। তো তখন একটুখানি ডিমোটিভেট লেগেছিল যে এবারেও হচ্ছে না, কি করা যায়। তো তখন আবার দেখলাম যে বোর্ড যা 75% না পেলে আমি তো কোনো ভালো কলেজে অ্যাডমিশনও পাবো না। তো তখন আবার যে 16 ফেব্রুয়ারি থেকে বোর্ড ছিল, এইদিকে আমার কমপ্লিট হয়েছে জেই মেন্স, ফার্স্ট ফেবে ছিল জেই মেন্স। ওই 15 দিনের মধ্যে তখন এবিটিএ টেস্ট পেপার খুলি, এবং আপনার তো তখন আপনি আমাদের ব্যাচেতে টেস্ট পেপার সলভ করাতেন, তারপরে ইউটিউবেও পড়াতেন। তো ওখান থেকে টেস্ট পেপারটা করি, এবং এদিকে সিলেবাসটা পুরোটা তখন কমপ্লিট করে নিই। করে প্রচুর প্র্যাকটিস করেছি। এসএনদের বইটা যে ছিল, এসএনদের বইটা তো প্র্যাকটিস ছিল, তার সঙ্গে জেইর যেহেতু আমার প্র্যাকটিস করা ছিল, তো ম্যাথসটা হয়ে গিয়েছিল, ম্যাথসটা ওইভাবে প্র্যাকটিস হয়ে গিয়েছিল। ফিজিক্স কেমিস্ট্রি বলতে গেলে ফিজিক্স কেমিস্ট্রিতে একটা জায়গায় প্রবলেম অনেক জেই অ্যাসপিরেন্টের হয়, সেটা আমারও পার্সোনালি হয়েছিল, যে থিওরি পড়া এবং থিওরি লেখা। এই থিওরি লেখা যায় না, মানে যারা শুধুমাত্র ফর্মুলা বেসড আমাদের কোশ্চেন করতে হয় যদি জেই মেন্সের কথা বলি, এবং অ্যাপ্লিকেশন বেসড, সেখানে হঠাৎ করে বেরিয়ে এসে আমাকে বাংলাতে থিওরি একটা 5-6 লাইন একটা যে কোনো বিষয় নিয়ে লিখে দেখানো, সেটা আমাদের মানে একটুখানি প্রবলেম হতো, চাপের হতো। তো আমার যিনি ফিজিক্সের টিচার অফলাইন মানে বোর্ডসের জন্য যার থেকে পড়তাম, তো তিনি বারবার শেখাতেন যে এইভাবে করতে হবে। আচ্ছা। তো ওখান থেকে ওগুলো মানে এখনো যারা জেই পড়ছিস মানে তাদের জন্য এটা খুব দরকার যে থিওরিটা লেখাটা প্র্যাকটিস করা, ঠিক আছে। তো এই থিওরিটা আমিও লেখা প্র্যাকটিস করেছি। আর মানে নিউমেরিক্যাল কোশ্চেন বোর্ডসে খুব কম আসে, যদি ফিজিক্সের কথা বলি আমাদের মানে 15 নাম্বার মতো এসেছিল ওই 70 নাম্বারের পেপারে। তো ওই থিওরি প্র্যাকটিস করাটা দরকার প্রথম থেকে, ঠিক আছে। এটা ফিজিক্সের জন্য টিপস রইল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ধরনের ইনফরমেশন গুলো তুই কিন্তু ওদের দিকে তাকিয়ে তুই বলবি যে এইগুলো তোদের জন্য দরকারি বা এগুলো আমি অবলম্বন করেছি। তো এই জায়গাগুলো তুই অবশ্যই ক্যামেরার দিকে তাকিয়ে ওদেরকে বলবি, কারণ এই জায়গাগুলো অ্যালার্ট হওয়া দরকার। আচ্ছা, তোর এই সময়টাতে তুই ধর 11-এ যখন পড়াশোনা করছিস, 11-এ পড়াশোনা করতে করতে তো তুই বললি যে 11-এ একেবারে গোল্লাই যাচ্ছিলিস, তারপর আবার ফিরে এলি। তো এই সময়টাতে তোর আদার্স ডিস্ট্রাকশন গুলো আসেনি? যে সময় তুই গোল্লায় যাচ্ছিস, মানে মানুষ যখন নামে তো তখন তো খুব বাজে ভাবে নামে, তো তোর ক্ষেত্রে কি সেটা হয়েছে যে তুই আদার্স ডিস্ট্রাকশন, গেমিং বা অন্য কোনো ডিস্ট্রাকশন অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেগুলো আসে সেই ধরনের ডিস্ট্রাকশনের মধ্যে পড়েছিস? না, আমি প্রথম থেকে মানে নিজের লিমিটটা খুব বুঝি যে এর বাইরে বেরোনো যাবে না। তো মানে তুই ক্যালকুলাসের লিমিটটা শুরুতেই করে নিয়েছিস, ক্লাস লিমিট করেছিস। আচ্ছা, তো যে এর বাইরে এটা বাউন্ডারি নিজের জন্য একটা সেট করতাম যে এই বাউন্ডারির বাইরে বেরোনো যাবে না। তো মানে ওই আমার 11টা ওই হয়েছে মানে ঘরে শুয়ে বসে কাটানো। আর মোবাইল গেমিং বলতে মোবাইল গেমিং ছাড়া বাঁচবো না এরকম না। দিনে ওই 20-30 মিনিট 40 মিনিট তখন 11-এ খেলতাম, 12-এ গিয়ে সেটাও ছেড়ে দিই। ওটাই। আর খেলা দেখতাম প্রচুর, রাত জেগে 2-3 অব্দি খেলা দেখতাম। কি খেলা দেখতিস? আমার তো ফেভারিট টিম আর্জেন্টিনা। ফুটবল? হ্যাঁ, ফুটবল। আমারও ফেভারিট টিম আর্জেন্টিনা। তো মেসি ভক্ত। হ্যাঁ, মেসি ভক্ত। তো ক্যামেরার ওপারে যে আছে তারও ফেভারিট টিম আর্জেন্টিনা, ওর দিকে তাকিয়ে তো আমি যখন 11-এ পড়ি সেটা 2022 সাল। তো সব মেসি ফ্যান, সব আর্জেন্টিনা ফ্যানদের জন্য দ্যাটস আ স্পেশাল পিরিয়ড। তো ওই জন্যই তখন ওই করে কাটিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি। মানে এই জিনিসটা অনেকে হয়, মানে ধর নেশার কথা আমি যদি বলি, যে যারা নেশা করে 2 ধরনের নেশারই হয়। এক যে খাচ্ছি, বন্ধুরা খাচ্ছি, আবার এক ধরনের হয় যে যারা নেশা ছাড়া বাঁচতেই পারে না। আমার মনে হয় দুটোই ক্ষতিকারক, কিন্তু এটা বেশি ক্ষতিকারক যে আমি এটা ছাড়া পারবোই না। তো তোর ক্ষেত্রে এরকম কোনো হয়নি যে গেমিং ছাড়া আমি বাঁচবোই না, বা
এই বয়সে অনেকে বলে, অনেক ছেলেকে বলতে শোনা যায় যে ওই মেয়েটিকে ছাড়া আমি বাঁচবই না, মানে এমন ঘটনা তোর বয়সে ঘটেনি আর না না বুঝতে পেরেছি। তো এই জায়গাটা কন্ট্রোলে রাখতে পারলেই বা এই লিমিটটা, বাংলাতে বললে সীমা, ঠিক আছে, তো সীমা অনেকের কাছে অনেক রকম ভাবে ধরা দেয়, তোর কাছে কিন্তু সেটা লিমিট হিসেবে ধরা দিয়েছে। তো সেটা থ্যাংক ইউ যে তুই এভাবে নিজেকে ভেবেছিস এবং তার জন্য এই জায়গাটা পেলি। তো নেক্সট তোর আফটার এইচএস মানে উচ্চ মাধ্যমিক তুই দিলি এবং কারেন্ট ইয়ারেই তুই যেই ক্র্যাক করলি, মানে এই জায়গাটাতে অনেক ছেলে মেয়ে এটা ভাবে যে কারেন্ট ইয়ারে যেই ক্র্যাক করা যায় না বা নিট ক্র্যাক করা যায় না, আমাকে কি করতে হবে, হয় এয়ার ড্রপ দিতে হবে, না হয় আমি অন্য কোনো জেনারেল লাইনের দিকে চলে যাবো। কারেন্ট ইয়ারে এই যে সাহসটা যে তোর মধ্যে আসলো কিভাবে, এই পোটেনশিয়ালটা? তো যখন আমি ফার্স্ট যেই দেবো ডিসাইড করি মানে 11-এ, তখন আমার বাবাকে বলি যে আমি যেইর জন্য পড়বো। তো তখন আমার বাবা মানে অনেক ফ্রেন্ড আরে যেই ক্র্যাক করেছে এবং কেউ মানে কারেন্ট ইয়ারে মানে এইচএস দিয়েই মানে কোনো প্রাইম কলেজে যায়নি। তো তখন আমার বাবা বলে যে ঠিক আছে দিবি, এইচএস দেওয়ার পরে এমনি ট্রাই করবি, তারপরের বছরটা ভালো করে পড়ে একদম দিবি, কিন্তু এইচএসটা যেন হ্যাম্পার না হয় যেই করার জন্য। তো আমি ওই 11টা ওই যে বললাম ক্যাশ হয়ে গিয়েছিলাম, তোর পিছনে ওরকমই ছিল যে ঠিক এক বছর তো ড্রপ দেবো, তাহলে এবছর বাবার ওই কথাটা তুই মোটিভেশন হিসেবে নিয়ে নিয়েছিস যে ঠিক আছে এক বছর ড্রপ, হ্যাঁ এক বছর ড্রপ দেবো। তো তারপরে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়, মানে অনেককে সোশ্যাল মিডিয়ার মারফত হোক যেভাবেই হোক আর কি, মানে এরকম অনেক সিনিয়রকে দেখি যে কারেন্ট ইয়ারে ক্র্যাক করেছে, শুধু না মানে আইআইটি বম্বে গেছে, আইআইটি বম্বেতে গেছে, প্লাস বোর্ডসে খুব ভালো নাম্বার পেয়েছে। এবং আমার স্কুলের একজন সিনিয়র ছিলেন যে হচ্ছে মানে এইচএস এ 6th হয়েছিল এবং তার সঙ্গে এনআইটি দুর্গাপুরে একটা ভালো ব্রাঞ্চ পেয়েছিল। হ্যাঁ, তো সেখান থেকে ওকে ফিজিক্যালি চিনিস? হ্যাঁ ফিজিক্যালি চিনি। মানে তার সাথে কথা হয়েছে? হ্যাঁ মানে কথা হয়েছে, মানে স্কুল সিনিয়র ছিল 2 বছরের। তো ওই দাদাটার বাবার কাছে আমি পড়তাম, টিউশন পড়তাম। তো সেখানে আর কি আমি ওটাকে দাদাটার সাথে খুব একটা ক্লোজ সম্পর্ক এরকম না, মানে ওটাকে একটা এক্সাম্পল হিসেবে বুঝতে পেরেছি, জাস্ট একটা মোটিভেশন। হ্যাঁ মোটিভেশন, যে আমার সামনে একটা ইন্সপায়ারিং এই লোকটাকে দেখে আমি ইন্সপায়ার হব, হ্যাঁ তাহলে আমি কেন পারবো, আমি কেন পারবো এখান থেকে। তো আফটার এইচএস যদি জার্নিটা বলি, আফটার এইচএসটা তো মনে ফেব্রুয়ারি মাসটা, হ্যাঁ ফেব্রুয়ারি মাস পুরোটা কেটে গিয়েছিল এইচএস করে। তারপরে যেই মেন্সের সেকেন্ড অ্যাটেম্প ছিল আমার 9th এপ্রিল। তো এক মাস আমি মাঝে সময় পেয়েছিলাম এবং এইচএস এর পরে আমি একদম মানে ওই একটা রেস্ট পিরিয়ডে চলে গিয়েছিলাম, মানে যাকে বলে শীত ঘুম বা গ্রীষ্ম ঘুম যাই হোক চলে গিয়েছিলাম তখন। তো তখন 15-20 দিন একদম পড়াশোনা হয়নি। তো আমার যে পার্সেন্টটা নাম্বার তুলেছিলাম যেইতে প্রায় 150 মতো নাম্বার তুলেছিলাম, তো তাতে 94% এসেছিল, মানে ফার্স্টের থেকেও কম। হ্যাঁ, তো তখন মনে হয়েছিল যে যা এবারে হলো না, কি করব। তো ওই 9 এপ্রিলের হয়ে যাওয়ার পরে আমার 28 এপ্রিল হচ্ছে ডাব্লিউবিজেই ছিল এবং ডাব্লিউবিজে আমি জাস্ট ফর্ম ফিল আপ করেছিলাম। আমি এক্সামের প্যাটার্ন জানি না, এক্সামে কি কি কোশ্চেন আছে, কি কি ইম্পর্টেন্ট টপিক আছে আমি কিচ্ছু জানি না। ডাব্লিউবিজেইতে জাস্ট একটা ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছিলাম, দেয় সবাই, তো আমি দিই, আমার রাজ্যের পরীক্ষা দিয়েই। তো তারপরে ওই 9 এপ্রিলে হয়ে যাওয়ার পরে সেভিয়ার হিসেবে আমি ডাব্লিউবিজেই কে ধরি যে এটা পড়ি। তখন ওই প্যাটার্ন সম্পর্কে পরিচিতি নিই এবং দেখি, মানে ক্লাস তো করাই ছিল আমার, মানে এ ছিল জাস্ট যেই মেন্সটা কেন হয়নি জানি না, মানে ওই কম্পিউটার সিবিটি বেসড এক্সামটা আমার খুব একটা ঠিক হয়নি, ওই যা পাইনি তারই হিসাব মিলাতে মনোমনে রাজি, ঠিক আছে, যা হয়েছে সেটা হয়েছে। তো যাই হোক, ডাব্লিউবিজেইটা আমার মনে হয় যে এটা, মানে তখন মনে হয়েছিল যে এটা না করলে হবে না, এটা করতে হবে। তো ওই 10-15 দিন করি, তারপরে ওই হয়ে মানে ডাব্লিউবিজেইর জন্য তখন ওই মক টেস্ট আরে দিয়েছি, মানে নিজেই একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বই কিনে সেগুলো প্র্যাকটিস করতাম। তো ওখান থেকে হয়ে গেছিল। এবং একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার ক্ষেত্রে ছিল যে ডাব্লিউবিজেইতে 100 নাম্বার ম্যাথে আছে আর 100 নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে আছে। ম্যাথটা তাহলে ভালো করে গুরুত্ব দিতে হবে, বেশি ওয়েটেজ আছে এবং ম্যাথটা আমার একটা স্ট্রং পয়েন্ট, কমফোর্ট জোন আমার একদম। তো ওই ম্যাথটা আমাকে বাঁচিয়ে দেয় ডাব্লিউবিজেইতে। ইনফ্যাক্ট যেই মেনে এগুলো যে বলছি 94% 95%, আমার কিন্তু দুবারই আমার ম্যাথসে 98% প্লাস ছিল, শুধু যদি ম্যাথসটা ইন্ডিভিজুয়ালি আমি বলি। শুধু ফিজিক্স কেমিস্ট্রিটার জন্যই তুই? আমার কেমিস্ট্রিটার জন্য অ্যাকচুয়ালি, আর কেমিস্ট্রিতে অনেক, হ্যাঁ ম্যাথে যে ভালো হবে সে তো ফিজিক্সে ভালো হবেই, কেমিস্ট্রির জায়গাটাতেই তোকে ঝোলাচ্ছিল, মানে কেমিস্ট্রি তুই খুঁজে পাচ্ছিস না, ঠিক আছে।
তো যাই হোক, তোর পুরো গল্পটাই শুনলাম। তুই এবার একটু অন্যদিকে আমরা মোড় নিই, যে তুই বল যে তোর এডুকেশন লাইফ মানে যেটা 11-12 পড়েছিস, সেখানে তোর বেসিক্যালি আমি যেটা বুঝলাম যে সেলফ মোটিভেশন কাজ করেছে, যে আমি নিজের থেকে করবো, এই খিদেটা তোর মধ্যে ছিল। এবং আমার মনে হয় যে তোরাও যারা দেখছিস, তোদের মধ্যে যদি এই খিদেটা থাকে যে আই ডু ইট, আমি করব, তাহলেই বোধহয় অনেক কিছু করা হয়ে যায়। তো এই মোটিভেশনটা তোরা অনিশের কাছ থেকে নিতে পারিস। অনিশ, আমরা একেবারে মোড় থেকে ঘুরিয়ে অন্যদিকে চলে আসি, যে তুই একটুখানি বল যে তোর স্টুডেন্ট লাইফ এবং কলেজ লাইফ প্রায় কিছুদিন তুই করছিস, মানে মাস 6 তো হয়ে গেছে, মাস 4, আর স্টুডেন্ট লাইফ তোর 2 বছরের একটা জার্নি ছিল 11-12, কোনটা বেটার? অবভিয়াসলি আমার মতে এখনো পর্যন্ত যা কাটিয়েছি স্কুল লাইফ ইজ বেটার। স্কুল লাইফ বেটার, কারণ এখানে বাড়ির কাছাকাছি থাকা যায়, মা বাবার সঙ্গে থাকা যায়, মাটির কাছে থাকতে পারে। আরে বাস, শহুরে আদব কায়দা খুব এটা ভালো লাগে না। শহুরে আদব কায়দা ভালো লাগে না, তার মানে তুই এখনো পর্যন্ত যাদবপুরে এসে নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারিস? মানিয়ে নিয়েছি, আমার মানে ক্লাসমেটরা খুব ভালো, তো মানিয়ে নিয়েছি, বাট ওই একটা মানে ভালোবাসা মানে মাটির কাছে থাকার জায়গা, একটা ভালোবাসা, একটু বেশি ভালোবাসা আছে। বুঝতে পেরেছি। ওই জন্যই তুই বোধহয় ছুটি হলেই বাড়ি পালাস। আমি বাড়ি, ছুটি হলেই বাড়িতে পালিয়ে। আমি মাঝে যদি ধরুন আমার মঙ্গলবার ক্লাস, আবার বৃহস্পতিবার ক্লাস, বুধবার আমি বুধবারও বাড়ি চলে। আচ্ছা, এই ব্যাপারটা যদি 4 বছর তুই ধরে রাখতে পারিস, তাহলে তুই পুরুষ নয়, মহাপুরুষ। ঠিক আছে, এই ব্যাপারটাকে তোকে 4 বছর ধরে রাখতে হবে, যে এই বাড়ির টান এবং এই মাটির টান, এটাকে যাদবপুরে থেকে তুই যদি 4 বছর ধরে রাখতে পারিস, যাদবপুরে অ্যাওয়ার্ড দিক না দিক, আমি তোকে অ্যাওয়ার্ড দেবো। ঠিক আছে, তো এবার যেটা বলার সেটা হচ্ছে, আমি তোকে বেশ কয়েকটা, একদম একটা শব্দে বেশ কয়েকটা কথা বলবো, তুই একটা বা দুটো বাক্যের মধ্যে সেটার উত্তর দে। ওকে। প্রথম, মেয়ে। আমি সেভাবে মেয়ে এবং ছেলে ওইভাবে ডিফারেন্সিয়েট কিছু করি না, তো ঠিক আছে, মেয়ে মানে যেমন ছেলে তেমনই মেয়ে, সবাই মানুষ, এটাই। সেকেন্ড, বন্ধু। বন্ধু মানে সাথী, বন্ধু মানে পাশে থাকা বিপদে, বন্ধু মানে জীবনের একটা খুব ইম্পর্টেন্ট রোল, ইম্পর্টেন্ট মানুষ। পড়াশুনো মানে নিজেকে তৈরি করার একটা ফাউন্ডেশন, একটা বিল্ড আপ। বাবা মা ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, এবং সমস্ত বিপদে পাশে থাকার জায়গা, এবং আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে এবং এখনো করে যাচ্ছে। অবভিয়াসলি আড্ডা। হ্যাঁ, আড্ডা আমি খুব দিই, আড্ডা বন্ধুদের সঙ্গে আড্ডা খুব দিই, এবং আড্ডা মানে সারাদিন একটা হেক্টিক যদি ডে যায় আমার কাছে, মানে এমনি ইঞ্জিনিয়ার লাইফ খুব হেক্টিক। আচ্ছা, এইসব কেন ইঞ্জিনিয়ার লাইফ হেক্টিক? মানে আমাদের 2 দিন ছাড়া বলছে ক্লাস টেস্ট হবে, 2 দিন ছাড়া ল্যাব এক্সাম হবে, তো এই করে করে আর কি প্রচুর অ্যাসাইনমেন্ট দিচ্ছে। মানে এটা কি ইঞ্জিনিয়ারিং পড়া মানে পাগল করে দেওয়ার প্রয়াস? হ্যাঁ, আমার সবকিছুকে ট্যাকেল করা জানতে হবে। আচ্ছা, এবং ওটা আড্ডার মাধ্যমে? হ্যাঁ, এবং আড্ডার মাধ্যমে। ওই সারাদিন হলো, তারপরে ফিজিক্যালি না হলেও অনলাইনে মানে কলের মাধ্যমে বন্ধুদের সঙ্গে একটুখানি বলে নিলাম, তো পুরো মাইন্ডটা আমার ফ্রেশ হয়ে যায়। বাড়ি তো বললামই, যেমন বাড়ি আমার খুবই ভালো, কাছের জায়গা। হোস্টেল লাইফ, আমি হোস্টেলে তো নেই, যাই হোক, তো মেস আমার কাছে খুব একটা পছন্দের নয় আর কি, তো একেবারে হ্যাঁ, থাকতে হয় তাই থাকছি, ওটাই। আচ্ছা, আর কি? নেশা? না, নেশা বলতে, নেশা অনেক রকম হতে পারে, যেমন আমি ব্যক্তিগতভাবে ফুটবলের নেশায় ভীষণভাবে আচ্ছন্ন। তো এর বাইরে সেভাবে নেশা যদি তোমাকে ক্ষতি করে, নেশা যদি খারাপ দিকে নিয়ে যায়, তাহলে সেটা না করাই ভালো। একেবারে। তো আজকে একটা কমপ্লিট আলোচনা তোর সাথে হলো, এবং এই আলোচনার মাধ্যমে আশা করি ক্যামেরার ওপারে তোরা যারা দেখলি, তোরা অনেক বেশি রিলেট করতে পারলি, এবং অনেক বেশি কানেক্টেড হতে পারলি, এবং অনেক বেশি শিখতে পারলি যে এক্স্যাক্টলি অনিশ কিন্তু সবকিছুর মধ্যে থেকেও ও নিজেকে ধরে রেখেছে। এটাই জীবনে দরকার, যে আমরা সব কিছুর মধ্যে থাকবো, সব করব, মজা করব, আড্ডা মারবো, বন্ধুদের সাথে যাব, ঘুরতে যাব, ফুচকা খাবো, কিন্তু আসলেই আমাদের যেটা কাজ সেটা করব। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মনে রাখতে হবে যে আমাদের জন্য কোনটা জরুরি, কোনটা আজ থেকে 5 বছর পর আমার মুখে হাসি ফোটাতে পারে, আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে, এবং এই সোসাইটিকে আমি কিছু দিতে পারি। এই কন্ট্রিবিউশনটা খুব জরুরি, তাই তো অনিশ? তো সেই জায়গা থেকে আশা করি তোদের এই পডকাস্ট অনেক বেশি সমৃদ্ধ করলো। ভালো থাকিস, এবং অনিশের মতোই তোরাও যাতে এসওই বাংলাতে আসতে পারিস,
যাতে সেই জায়গা তৈরি করতে পারিস, যাতে তোদের লড়াইটাকে জারি রাখতে পারিস এবং যাতে তোদের সাথেও গল্প করতে পারি, আড্ডা মারতে পারি। সেই জন্য তোদের সবাইকেও আজকে এখান থেকে ওপেন ইনভাইটেশন রইল। তার জন্য কিন্তু ভালো করে পড়াশুনো করতে হবে। আমিও আড্ডা মারি, কিন্তু আমার কাজটাকে করে। অনিশও আড্ডা মারে, কিন্তু ওর কাজটাকে করে। সুতরাং আড্ডা খারাপ নয়, কিন্তু সেটা বুঝে মারতে হবে যে কতটা মারবো আর কতটা মারবো না। লিমিট বা সীমা, এটাকে পজিটিভ ওয়েতে যদি তুমি তোমার জীবনে ব্যবহার করতে পারো, তাহলে তুমি তোমার জীবনে সাকসেসফুল হতে পারো, আর না হলে নয়। এখানে আর কোনো ফান্ডা নেই, এটাই হচ্ছে সিম্পল ফান্ডা। ভালো থাকিস সকলে, এবং অনিশের মতোই হাসতে থাকিস, দৌড়তে থাকিস, ফুটবল খেলতে থাকিস এবং পড়াশুনো করতে থাকিস। থ্যাংক ইউ অনিশ। চল আমরা দুজন একসাথে বলি, বাংলা পড়বে, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জিতবে।